সুধী ভক্তবৃন্দগণ, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের তিরোধান তিথি আগামী মঙ্গলবারে পড়েছে, অর্থাৎ 28শে আশ্বিন 1431 বঙ্গাব্দ, 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। আমাদের রাধাকুণ্ডে বিরাট বড় উৎসব হয়ে থাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের। ইনি আশ্বিন মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। সেই উপলক্ষে আগামীতে উৎসব হবে। যিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের আদি বাড়ি অর্থাৎ ঝামটপুরে আমি দুবার গিয়েছিলাম। সেখান থেকে যে ফটোগুলো তুলে এনেছিলাম ভিডিও, সেইগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তিনার জীবনী কথা আমরা আস্বাদন করব। তাহলে ঝামটপুরটা কোথায় অবস্থিত সেটা আগে বলছি। বর্ধমান জেলায় এটা অবস্থিত। আপনারা কাটুয়া আজমিরগঞ্জ রেল লাইনে যেতে গেলেই পাবেন। কাটুয়া থেকে 2টি স্টেশনের পরে বরহান এবং ঝামটপুর স্টেশনে নামতে হবে। 2টি গ্রামের নামেই এই স্টেশনটি নাম হয়েছে। স্টেশন থেকে ঝামটপুর যাওয়া খুবই সহজ, সবসময় গাড়ি ঘোড়া পাওয়া যায়। গঙ্গারি কুড়ি থেকে সোজা পাকা রাস্তা আছে, ঝামটপুরে যাওয়া যায়, অথবা উদ্দারণপুর থেকেও কেউগুড়ি হয়ে আপনি ঝামটপুর যেতে পারবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের জন্মস্থান বা শ্রীপাঠ বলা হয়ে থাকে। এই শ্রীপাঠে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের পাদুকা দেখতে পাবেন, অর্থাৎ কাঠের খড়ম দেখতে পাবেন, তিনার ভজন কুটির দেখতে পাবেন এবং মন্দিরের ভিতরে নিতাই গৌরীর বিগ্রহ দেখতে পাবেন, শ্রী গোপাল বিগ্রহ দেখতে পাবেন, আর তিনার পুষ্প সমাধি সেখানে দেখতে পাবেন। আসল সমাধি তো আমাদের রাধাকুণ্ডী হয়েছিল, পুষ্প সমাধিটা সেখানে দেখতে পাবেন। ইনি বৈদ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, কবিরাজ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পিতার নাম ছিল ভগীরথ এবং মাতার নাম ছিল সুনন্দা দেবী। একমাত্র ভাই ছিল তিনার শ্যামদাস। পিতা চিকিৎসার ব্যবসায় দ্বারা নিযুক্ত ছিলেন এবং মাত্র 6 বৎসর বয়সী কৃষ্ণদাসের পিতৃবিয়োগ হয়েছিল। তারপরে তারা পিসিমার বাড়িতে লালন পালন হয়েছিলেন। সেই সমস্ত জীবনী কথা আমরা আপনাদের নিকটে শ্রবণ করাবো, আপনারা শ্রবণ করুন। সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের এটা পুষ্প সমাধি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন তাহলে আমরা আরম্ভ করি, আমরা দর্শন করাই। গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদভক্তায়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ধমান জেলার অন্তর্গত ঝামটপুর গ্রামে এক বৈদ্য বংশতে তিনি আবির্ভূত হন। তিনি যে কত সালে আবির্ভূত হয়েছিলেন সেই সম্পর্কে নির্দিষ্ট সময় বা তারিখ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে অনেকে অনুমান করেন বা তাদের গ্রন্থেতে লিখেছেন, যেমন শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয় তাহার বঙ্গভাষা নামক সাহিত্যে লিখেছিলেন যে 1517 খ্রিস্টাব্দে কবিরাজ গোস্বামী পাদ আবির্ভূত হন। কেউ কেউ বলেন যে 1528 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে তিনি আবির্ভূত হয়েছেন। সে যাই হোক, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পূর্বলীলায় অর্থাৎ ব্রজলীলাতে
রত্নরেখা মঞ্জুরি বা মতান্তরে কস্তুরী মঞ্জুরি ছিলেন। শ্রীমতী রাধারানীর অতি প্রিয় নর্ম সখী তিনি ছিলেন। তিনার পিতার নাম ছিল ভগীরথ আর মাতার নাম ছিল সুনন্দা। তাহারা অত্যন্ত গরিব ছিলেন। কবিরাজি ব্যবসার দ্বারা পিতা ভগীরথ সংসার চালাতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স যখন 2-3 বৎসর, তখন শ্যামদাস নামক আরো একটি সহোদর জাত হয়। এই 4 জনের সংসার খুব কষ্টে কাটত। কবিরাজ গোস্বামীর বয়স যখন 6 বৎসর হল, তখন পিতা ভগীরথ পরলোক গমন করেন। বিধবা সুনন্দা 2টি নাবালক শিশুকে নিয়ে মহাবিপদে পড়লেন। তিনি অতি কষ্টে দিন কাটাতে লাগলেন, কিন্তু তাহাকেও বেশি দিন উদ্বেগ ভোগ করতে হল না। অল্প কয়েক মাস পরে তিনিও পতির অনুসঙ্গী হলেন। পিতৃহীন মাতৃহীন শিশুদয়কে কে রক্ষণাবেক্ষণ করবে, কার উপরে ভার দেওয়া যাবে? তখন তাদের পিসিমার উপরে গ্রামবাসীরা ভার দিলেন রক্ষণাবেক্ষণ। পিসির বাড়ি থেকেই বিদ্যা অধ্যয়ন ছাত্র জীবন শুরু হলো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শৈশব হইতেই অত্যন্ত শান্তশিষ্ট ছিলেন, খুব গম্ভীর প্রকৃতির ছিলেন। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবীও ছিলেন। অল্পকালের মধ্যে তিনি সর্বশাস্ত্রে, বিশেষ করে সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। সেই সময়ও শ্রী চৈতন্যের ভাব প্রবাহ সম্যক বঙ্গবাসীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলছিল। সেই ভাব প্রবাহে কৃষ্ণদাস ভেসে গিয়েছিলেন। শ্রী চৈতন্য তার ধ্যান জ্ঞান মন্ত্র হয়ে উঠেছিল। সর্বদাই গৌর কীর্তন, কৃষ্ণ কীর্তনে মেতে থাকতেন। কখনো ভাবাবেশে তার 2 চোখ দিয়ে জলধারা নেমে আসত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স যখন 16 বৎসর হল, তখন কোনো একদিন অহোরাত্র সংকীর্তন উৎসবের আয়োজন করলেন। অষ্টপ্রহর নামযজ্ঞের ব্যবস্থা করলেন তিনার বাড়িতে। উক্ত উৎসবে দৈবক্রমে শ্রীমন নিত্যানন্দ প্রভুর সেবক শ্রী মীনকেতন সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কৃষ্ণদাস যথোচিত আদর করলেন, সম্মান প্রদর্শন করলেন। তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠিকানাকে নিয়ে বসে ইষ্টগোষ্ঠী করলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে ছোট ভাই ছিল, তিনার নাম ছিল শ্যামদাস। তিনি আসিয়া মীনকেতনের সঙ্গে বাদানুবাদ শুরু করলেন। বিভিন্ন বিষয় নিয়ে তর্ক শুরু করেছেন। এই যে বাদানুবাদ তর্কানুবাদের মধ্যে একটি বিশেষ কারণ ছিল, সেটা হলো শ্যামদাস মহাপ্রভুকে মানতেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রতি তাহার ততটা বিশ্বাস ছিল না, তিনাকে মানতেন না। ইহাতে মীনকেতনের ক্রোধ হয়। তিনি নামযজ্ঞ ছেড়ে দিয়ে পালিয়ে যান ক্রোধে। পরে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কথাগুলি শুনতে পেলেন যে মীনকেতন রাগ করে চলে গেছেন, তখন তিনার নিজের ভ্রাতা রামদাসকে তিনি খুব ভর্ৎসনা করলেন, অনেক শাসন করলেন। ওরে শ্যামদাস, তুই কি করলি? 2 ভাই এক তনু সমান প্রকাশ। নিত্যানন্দ আর মহাপ্রভুতে কোনো ভেদ নাই, ভিন্ন দৃষ্টিতে দেখতে নাই।
সমান প্রকাশ, সমান শক্তি, সমান মূর্তি। নিত্যানন্দ না মানলে তোমার হবে নাশ। তুমি মহাপ্রভুকে মানো, নিত্যানন্দকে মানো না, তাহলে তো তোমার বিনাশ অবশ্যম্ভাবী। একেতে বিশ্বাস, অন্য না করো সম্মান, অর্ধ কোটি ন্যায় তোমার প্রমাণ। এই সমস্ত উক্তির দ্বারা বোঝা যায় যে কবিরাজ গোস্বামী ছোটবেলা হইতেই পরম বৈষ্ণব ছিলেন। একদিন রাত্রিতে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু এসে স্বপ্নে দর্শন দিয়ে আদেশ করছেন, কৃষ্ণদাসকে আদেশে যেন বলছেন, অহে অহে কৃষ্ণদাস, না করো তো ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। হে কৃষ্ণদাস, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে বাস করো, ভজন করো, তোমার সর্বসিদ্ধি লাভ হইবে। এই বলিয়া প্রবোধয় অন্তর্ধান হয়ে গেলেন। কৃষ্ণদাসের ঘুম ভেঙে গেল। তিনি স্বপ্নের আদেশের কথা বিশেষভাবে বিবেচনা করিতে করিতে সেই রজনীটা প্রভাত হল। শেষে ছোট ভাই শ্যামদাসের উপরে সংসারের দায়িত্ব দিয়ে তিনি যাত্রা শুরু করলেন শ্রীধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে এসে উপস্থিত হলেন এবং তিনি রূপ গোস্বামীর চরণে শরণাপন্ন হইলেন। রূপ সনাতন আদি গোস্বামীগণ তাহারাও কৃপা করিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে অঙ্গীকার করিয়া নিলেন, রাখলেন এবং অত্যন্ত স্নেহের সহিত তাহাকে ভক্তিশাস্ত্রে শিক্ষা দিতে লাগিলেন। অতঃপর কবিরাজ গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত স্নেহের সহিত তাহাকে ভক্তিশাস্ত্র শিক্ষা দিতে লাগলেন। তারপর কবিরাজ গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করলেন। তার প্রমাণ আমরা শাস্ত্রেতে পাই। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই চয় গোসাই শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। রঘুনাথ দাস গোস্বামীর প্রেরণায় এবং উৎসাহে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও গ্রন্থ রচনা করতে আরম্ভ করেন এবং একে একে অনেকগুলি গ্রন্থই তিনি রচনা করেছিলেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকাল লীলাত্মক, শ্রী গোবিন্দ লীলামৃত গটিকা নামক সংস্কৃত কাব্য, বিল্লমঙ্গল কর্তৃক শ্রীকৃষ্ণ কর্ণামৃতের স্বয়ংবরঙ্গটিকা সহ সংস্কৃতিকা বৈষ্ণব জগতের বিশেষ প্রচলিত। তাহার সবশেষ গ্রন্থ বোধহয় ছিল শ্রী চৈতন্য চরিতামৃত। এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনার পিছনে একটি বিশেষ কারণ ছিল। তৎকালীন সময়ে শ্রীমৎ মহাপ্রভুর জীবনী সম্পর্কে যে সমস্ত গ্রন্থ লেখা ছিল তাদের মধ্যে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতী বৃন্দাবনবাসী বৈষ্ণব বিশেষ প্রীতির সহিত তারা পাঠ করতেন, কিন্তু সেই সকল গ্রন্থে মহাপ্রভুর অন্তলীলা বিশেষভাবে বর্ণন না থাকার কারণে গৌরগত প্রাণ বৈষ্ণবগণ, বৈষ্ণব মণ্ডলীগণ গৌর লীলা রস আস্বাদনে পিপাসায় তৃপ্তি করতে পারতেন না।
ক্রমেই তাহাদের উৎকণ্ঠা আরো বৃদ্ধি পাইতে লাগিল। অবশেষে একদিন শ্রী গোবিন্দ দেবের সেবক পণ্ডিত শ্রী হরিদাস, ছিল কাশীশ্বর গোস্বামী, তাহার শিষ্য ছিল গোবিন্দ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, ছিল যাদবাচার্য গোস্বামী, ছিল ভূগর্ভ গোস্বামী, শ্রী মুকুন্দানন্দ চক্রবর্তী, ছিল প্রেমী কৃষ্ণ দাস, শিবানন্দ চক্রবর্তী প্রমুখ বৈষ্ণবগণ সমবেত হইয়া সিদ্ধান্ত করলেন যে মহাপ্রভুর অন্তলীলা সম্পর্কে গ্রন্থ রচনা করিতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উপরেই ভার দেওয়া হোক। এই সমস্ত উত্তম উত্তম বৈষ্ণবগণ সকলে মিলে যখন মহাপ্রভুর অন্তলীলা সম্পর্কে গ্রন্থ আস্বাদনের জন্য, গ্রন্থ রচনা করার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উপরে ভার দিলেন, সকলের সম্মতিক্রমে অবশেষে উক্ত বৈষ্ণবগণ আসিয়া কৃষ্ণদাসকে মহাপ্রভুর শেষ জীবনী বর্ণনের নিমিত্ত অনুরোধ করিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার অষ্টম পরিচ্ছেদেতে ৬৭ অধ্যায়তে তা উল্লেখ আছে। অনুমান করা যায় যে ১৬০৬ খ্রিস্টাব্দে ইনি গ্রন্থ লেখা আরম্ভ করেছিলেন। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ শেষ লীলা শুনিতে সবার হইল মন, মোরে আজ্ঞা করিল সবে করুণা করিয়া, তা সবারে বলে লিখি নির্লজ্জা হইয়া। বৈষ্ণবেরই আত্ম পাইয়া চিন্তিত অন্তর মদন গোপালে গেলা। মদন গোপাল শ্রী বিগ্রহের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। মদন গোপালে গেলা আজ্ঞা মাগিবার, দর্শন করি কহিল চরণ বন্ধন, গোসাই দাস পূজারী করেন চরণ সেবন। সমস্ত বৈষ্ণবের মধ্যে পণ্ডিত শ্রী হরিদাস অগ্রগণ্য ছিলেন। তিনি কবিরাজ গোস্বামীকে গ্রন্থ প্রণয়নের আদেশ দিলেন। তখন তিনার বয়স প্রায় ৯০ বৎসর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তখন তো অতি বৃদ্ধ, ৯০ বৎসর। চোখে ভালো করে দেখেন না, কানেও ভালো করে শুনেন না, লিখতে গেলে হাত কাঁপে। তাই কৃষ্ণদাস বিনীতভাবে তিনি মদন গোপালকে বলতেছেন, বৈষ্ণবগণকে বলতেছেন, বৃদ্ধ জরাতুর আমি অন্ধ বদির, হস্তহালে মন বুদ্ধি নহে মোর স্থির, নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি, পঞ্চরোগের পীড়ায় ব্যাকুল দিন রাত্রি মরি, বায়ুপিত্ত কপাদি। কিন্তু তথাপিও বৈষ্ণবদের আদেশ পালনের তিনি তাৎপর্য হলেন। এমত অবস্থায় তিনি কি করলেন? কিছু স্থির করতে না পারিয়া চিন্তা করলেন, শ্রী মদন গোপালের মন্দিরে গেলেন। শ্রী মদন গোপালের চরণে প্রণত হইয়া তাহার কর্তব্য সম্পর্কে মদন গোপালের নিকটে আদেশ প্রার্থনা করলেন। অকস্মাৎ মদন গোপালের কণ্ঠ হইতে মালাটি খসিয়া পড়ে গেল, ফুলের মালা। পূজারী গোসাই দাস সেই মালাটি আনিয়া কবিরাজ গোস্বামী পাদকে পরাইয়া দিয়ে বললেন, মদন গোপালের কৃপা হয়ে গেছে তোমার উপর। কবিরাজ গোস্বামী মনে মনে করলেন, মাল্যদানের ব্যাপক দেশেই মদন গোপাল গ্রন্থ রচনার আদেশটাই আমাকে দিয়েছেন, তাই
অত্যন্ত আনন্দিত চিত্তে সেই স্থানে তিনি গ্রন্থ লেখা আরম্ভ করলেন। আজ্ঞামালা পাইয়া মোর হইল আনন্দ, তাহাই কর্ম এই গ্রন্থের প্রারম্ভ। এবার আমি গ্রন্থের আরম্ভ করব, লেখা শুরু করবেন। শ্রীল কবিরাজ গোস্বামী শ্রীমৎ মহাপ্রভুর যে সমস্ত লীলা তাহার গ্রন্থে বর্ণন করিয়াছেন, তিনি সেই সমস্ত লীলা প্রত্যক্ষ দর্শন করেন নাই। কারণ মহাপ্রভু অপ্রকটের ৭০-৭২ বৎসর পরে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন, তাই তিনি প্রত্যক্ষ দর্শন করেন নাই। তবে যারা প্রত্যক্ষ দর্শন করেছে, যারা মহাপ্রভুর পার্ষদ রূপে ছিলেন, লীলা করেছিলেন, সর্বদা থাকতেন, তাদের শ্রীমুখ হইতে বর্ণন উক্তি এনেই তিনি এই গ্রন্থের উপাদান সংগ্রহ করেছিলেন এবং গ্রন্থ লেখা আরম্ভ করেছিলেন। তাছাড়াও ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত, মুরারি গুপ্তের শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য, মুরারি গুপ্তের শ্রী কর্চা, স্বরূপ দামোদরের কর্চা, রঘুনাথ দাস গোস্বামীর স্তবমালা, কবি কর্ণফুলের লেখা শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক, কবি কর্ণফুলের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য ও শ্রী সনাতন গোস্বামীর শ্রী রূপ গোস্বামীর প্রভৃতি গৌর পার্ষদগণের মৌখিক উক্তিগুলা শ্রবণ করিয়া গোস্বামীপাদ এই সমস্ত কথার উপর ভিত্তি করে তিনি গ্রন্থ লেখা শুরু করলেন। এইভাবে ৫১ নয় ৬০ সংস্কৃত গ্রন্থ থেকে বিষয়বস্তু সংগ্রহ করে তিনি আরম্ভ করলেন রচনা করা। এই উপাদানগুলি থেকে সঠিক তত্ত্ব নির্ণয় করে তিনি নিলেন। মোট ৯ বৎসর কঠোর পরিশ্রম করার পর ১২,০৫১টি শ্লোকের সারমর্ম দিয়ে ১৬১৫ খ্রিস্টাব্দের জুন মাসে গ্রন্থ লেখার কাজ সম্পূর্ণ হয়েছিল। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনার পরে এই গ্রন্থটিকে তিনি ৩ খণ্ডে সম্পূর্ণ করেন: আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। মহাপ্রভুর আবির্ভাব হইতে সন্ন্যাস পর্যন্ত ১৭ পরিচ্ছেদে আদিলীলা। মহাপ্রভু সন্ন্যাসের পর হইতে নীলাচলে বাস। প্রথম ৬ বৎসর তীর্থ পর্যটনাদি, ২৫ পরিচ্ছেদের মধ্যলীলা এবং শেষে অষ্টাদশ বৎসর রাধাভাবে ভাবিত হয়ে যে ভজন করেছিলেন সেই লীলাগুলা অন্তলীলার ২০ পরিচ্ছেদে বর্ণন করেছেন। তাহলে অনুমান করা যায় যে ১৫৩৭ শতাব্দে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা পঞ্চমীতে রবিবারে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লেখা সম্পূর্ণ হয়েছিল। এই জন্য একে চৈতন্য চরিতামৃত জয়ন্তীও বলা হয়। গ্রন্থ প্রণয়ের ৩ বৎসর পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিরোধান হয়েছিলেন। তার পিছনে একটি কারণ ছিল। সেই সময়ে আমাদের বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ, গোস্বামীগণ, মহান্তগণ প্রায় ৪ লক্ষ গ্রন্থ রচনা করেছিলেন।
সেই সমস্ত গ্রন্থকে বুঝাই করে কাঠের তৈরি করা সন্দুকের মধ্যে ভরে একটা রথ করে নিয়ে যাওয়া হয়েছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই 3 স্থানে প্রচার করার জন্য, এবং দায়িত্ব দেওয়া হয়েছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু আর শ্রীনিবাস আচার্য, এই 3 জনকে। যাই হোক, যখন গ্রন্থ নিয়ে রওনা হলেন এবং বন বিষ্ণুপুরে পৌঁছিবার পরে রাজা বীরহাম্বীর তিনি গণক ছিল, গণকেরা বলল যে এই যে বাবাজিরা ট্রাঙ্ক ভর্তি করে জিনিস নিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রচুর সম্পদ আছে। তখন তিনি বললেন, 200 দস্যু লইয়া করহ গ্রমণ, প্রাণে না মারিবে কাউকে, আনিবে সব ধন। তো এইভাবে বলার পর কি হলো, ওই সমস্ত গ্রন্থ চুরি করে নিয়ে চলে গেল। গ্রন্থ চুরির সংবাদ যখন এসে পৌঁছিল, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মনের দুঃখেতে রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে চেয়েছিলেন। কুণ্ডবাসী বৈষ্ণবগণ বহু অনুনয় বিনয় করে কোন রকম তিনাকে রক্ষা করেছিলেন। পরবর্তী সময়ে দেখা গেল শ্রীনিবাস আচার্য প্রভুর প্রচেষ্টাতে এই গ্রন্থ উদ্ধার হয়েছিল, কিন্তু গ্রন্থ উদ্ধার হওয়ার সংবাদ রাধাকুণ্ডে এসে পৌঁছিবার পূর্বেই কৃষ্ণদাস গোস্বামী পাদ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তদ্বিষয়ে আরো কিছু তত্ত্বকথা শ্রবণ করুন। ধাম বৃন্দাবনে পৌঁছিবার আগেই আজকের এই তিথি অর্থাৎ আশ্বিন মাসের শুক্লা দ্বাদশী তিথিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তাই অতি সংক্ষেপে আমরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা আমরা আলোচনা করলাম। কেউ হয়তো মনে করতে পারেন যে এত এত গ্রন্থ থাকা সত্ত্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি কেন আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন? কারণ সেই সময়ে চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্পর্কে তো অনেক গ্রন্থই ছিল। বললেন যে অন্তলীলাটা সুন্দরভাবে বর্ণন করার জন্য এবং প্রত্যক্ষ শাস্ত্র প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে দেখানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করে এই গ্রন্থটি রচনা করেছিলেন। ধাম বৃন্দাবনে পৌঁছিবার আগেই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের সারঙ্গ রঙ্গদা টিকা লিখেছিলেন, এবং শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থ পাঠ করলে বোঝা যায় যে তিনি কত বড় বিদগ্ধ সংস্কৃতিজ্ঞ পণ্ডিত ছিলেন। কেবল রসশাস্ত্রই নয়, স্বরদর্শন এবং বেদাঙ্গেরও 6টি বিষয়ে তার প্রাজ্ঞার উৎপত্তি বুদ্ধি ছিল। এহেন প্রাতঃস্মরণীয় মহাজনের সংস্কৃতি শিক্ষা গুরু কে ছিলেন তার বিশেষ কোনো পরিচয় পাওয়া যায়নি। যদিও তিনি শিক্ষাগুরু রূপে স্বরগোস্বামীকে বলেছেন, তথাপিও প্রশ্ন থেকে যায় যে সে তো গৌড়ীয় সিদ্ধান্ত শিক্ষাগুরু ইনারা, সংস্কৃত জ্ঞান লাভের শিক্ষাগুরু তো নয়। তিনি দীক্ষা গুরুর কথা লিখে যাননি। চৈতন্য চরিতামৃত গ্রন্থটা হলো তিনার অন্তিম গ্রন্থ। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত এইরূপে দার্শনিক তত্ত্বের পরিবেশন অন্যত্র বড় দুর্লভ। বৈষ্ণব মাত্রেই প্রাণস্বরূপ এই গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই গ্রন্থের তত্ত্বাধিক বিচারের লক্ষ্য করেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন এক অসাধারণ গ্রন্থ। যেমন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করা হয়েছে 4 বেদ 6 শাস্ত্রকে মন্থন করে, শ্রীমদ্ ভগবদ গীতা আদি মন্থন করে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকেও মন্থন করেছেন, করে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি রচনা করে গিয়েছেন। মহাপ্রভুর আদি মধ্য অন্ত সব লীলার কথা বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন।
তাই জয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি জয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি জয়।